স্বাগত দীপ্ত সংবাদে। সাথে আছি আমি নুজহাত রাহনুমা। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে পিলখানা ট্র্যাজেডিতে নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল 10:15টার দিকে রাজধানীর বনানীর সামরিক কবরস্থানে নির্মিত বীর শহীদদের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। প্রথমে রাষ্ট্রপতির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুষ্পস্তবক অর্পণ শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল সামরিক রীতিতে সম্মান প্রদর্শন করেন। বিগলে বেজে ওঠে করুণ সুর। শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন তারা। এই সময় তিন বাহিনীর প্রধান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি তৎকালীন বিডিআরের ঢাকার পিলখানা সদর দপ্তরে বিদ্রোহের নামে হত্যা করা হয় 57 জন সেনা কর্মকর্তাকে। মোট নিহত হন 74 জন। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছর বাংলাদেশের ইতিহাসে বিভীষিকাময় ও শোকাবহ এই দিনটি জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর 1 আসনে দাঁড়িপাল্লার প্রার্থীকে হারিয়ে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ফারজানা শারমিন পুতুল। প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পরই প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন তিনি। নাটোর 1 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন বিএনপি নেতা প্রয়াত ফজলুর রহমান পটল। 3 বার ছিলেন মন্ত্রিসভার সদস্য। তার কন্যা ফারজানা শারমিন পুতুল এবার প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। পেশায় তিনি আইনজীবী, তবে রাজনীতিতে হাতে খড়ি বাবার হাত ধরেই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর লালপুর বাগাতিপাড়া আসনে জামায়াত ইসলামীর প্রার্থীকে বিশাল ব্যবধানে হারিয়েছেন ফারজানা পুতুল। বাংলাদেশ সুপ্রিম কোর্টের এই আইনজীবী পেয়েছেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর লন্ডনের বিপিপি ইউনিভার্সিটি থেকেও আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন ফারজানা শারমিন পুতুল। সে আমাদের নারী ও শিশু মন্ত্রণালয়ে কাজ করবে। সে আমাদেরকে দেশের জন্য কাজ করে শিশুদেরকে এগিয়ে নিয়ে যাবে, নারীদেরকে এগিয়ে নিয়ে যাবে। তিনি যেমন মন্ত্রী হয়েছেন, ভালোভাবে কাজ করবেন, দেখে শুনে রাখবেন, এটাই আমাদের জনগণের প্রত্যাশা। লালপুর বাগাতিপাড়ার মানুষজন তার উপরে ভরসা রাখি, সে আমাদের লালপুর বাগাতিপাড়ার উন্নয়ন করবে এবং নারী পুরুষ সকলের কর্মসংস্থান তৈরি করবে। 2টা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্বে তিনি আছেন। আশা করব তার বাপের যে উন্নয়নের অবশিষ্ট অংশ সম্পূর্ণ করে এই লালপুর বাগাতিপাড়াকে তিনি উন্নয়নের শিখরে আহরিত করবেন এবং আমাদের প্রত্যাশা পূরণে তিনি সচেষ্ট থাকবেন। ফারজানা শারমিন পুতুলের জন্ম 1984 সালের 2 নভেম্বর নাটোরের লালপুর উপজেলার গৌরীপুর গ্রামে। বিএনপির বৈদেশিক বিষয়ক উপদেষ্টা কমিটি, মানবাধিকার কমিটি ও মিডিয়া সেল কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। আফরিদ হাসান, দীপ্ত বার্তাকক্ষ। কিশোরগঞ্জের অষ্টগ্রামে আগুনে পুড়ে গেছে 2টি বসতঘর। এ সময় নানার সাথে ঘুমন্ত অবস্থায় গুরুতর দগ্ধ হয়েছে তৌহিদুল ইসলাম নামে 8 বছরের এক শিশু। তার অবস্থা আশঙ্কাজনক। গতরাতে অষ্টগ্রাম উপজেলার দেওঘর ইউনিয়নের আলীনগর গ্রামে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। এদিকে লক্ষ্মীপুর সদর উপজেলা কামারহাট বাজারে মঙ্গলবার রাতে আগুন লেগে কমপক্ষে 30টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের 3টি ইউনিট দীর্ঘ 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। চট্টগ্রামের হালি শহরে গ্যাস দুর্ঘটনায় দগ্ধ সাখাওয়াত হোসেন মারা গেছেন। বুধবার সকালে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই নিয়ে এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5 জনে। হাসপাতালের আবাসিক সার্জন জানান, সাখাওয়াত হোসেনের শ্বাসনালী ক্ষতিগ্রস্ত সহ শরীরের 100%ই দগ্ধ হয়েছিল। গত সোমবার ভোরে চট্টগ্রামের হালি শহরের এইচ ব্লকের হালিমা মঞ্জিল নামের 6তলা ভবনের 3য় তলার একটি ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের পরপরই আগুন ধরে যায়। এতে 9 জন দগ্ধ হন। তাদের মধ্যে এ পর্যন্ত 5 জন মারা গেছেন। আশুলিয়ায় জাহানারা খাতুন জান্নাতি নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধে হত্যার ঘটনায় তার স্বামী হাবিবুর রহমান অনিককে গ্রেফতার করেছে পুলিশ।
2024 সালের জুলাই মাসে আশুলিয়ার নরসিংহপুরের শ্রমিক কলোনি থেকে পোশাক শ্রমিক জাহানারা খাতুনের মরদেহ উদ্ধার করা হয়। এরপরই পালিয়ে যায় স্বামী হাবিবুর রহমান। এই ঘটনায় আশুলিয়া থানায় প্রথমে একটি অপমৃত্যুর মামলা দায়ের হলেও ময়নাতদন্ত প্রতিবেদনের শ্বাসরোধে হত্যার বিষয়টি নিশ্চিত হয়, যার প্রেক্ষিতে স্বামী হাবিবুর রহমানকে আসামি করে মামলা দায়ের করা হয়। 1.5 বছর পর মঙ্গলবার রাতে অনেককে গ্রেফতার করে পুলিশ। বগুড়া সদরের সাবগ্রামে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির 11 দিনের মাথায় এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। পুলিশ জানায়, জনতা ব্যাংকের দুপচাচিয়া শাখার কর্মকর্তা শুভ মাদকাসক্ত এবং মানসিক রোগে আক্রান্ত হয়ে গত কয়েক মাস ধরে চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি তাকে একটি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ভর্তির পরামর্শ দেন সেই চিকিৎসক। মঙ্গলবার সন্ধ্যায় শুভ অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর কিছু সময় পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের স্বজনদের অভিযোগ, শুভর শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য আঘাতের চিহ্ন রয়েছে। তার মৃত্যুর জন্য নিরাময় কেন্দ্রের লোকজনকেই দায়ী করছেন পরিবারের সদস্যরা। বেশ কয়েকবার তারিখ পরিবর্তনের পর অবশেষে 26 ফেব্রুয়ারি শুরু হচ্ছে অমর একুশে বই মেলা। ওই দিন বেলা 2টায় মেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পবিত্র রমজান ও ঈদ উল ফিতর উপলক্ষে এবার মেলা হবে মাত্র 18 দিন। একদিন বাদেই শুরু হচ্ছে অমর একুশে বইমেলা। তাই স্টলের দেয়ালে বইয়ের প্রচ্ছদের ছবি আঁকতে ব্যস্ত স্নাতক শিক্ষার্থী নিদ্রা। পাঠকদের আকৃষ্ট করতে সাজসজ্জায় কমতি রাখছেন না একটুও। আমি এখানকার হলো আমাদের একটি বই প্রকাশকের, ওনার যে কাবেরী বইটা ওই বইয়েরই প্রচ্ছদটা আঁকছি, শেষ সময়ের কাজ চলছে। নানা নাটকীয়তার পর বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে এবারের বইমেলা। প্রতিপাদ্য বহুমাত্রিক বাংলাদেশ, প্রস্তুতি চলছে জোরে সোরে। সবাই বইমেলায় উপলক্ষে যে স্টল বানানোর যে একটা স্টলে সাজানোর যে একটা প্রক্রিয়া থাকে, সেটা এবার একটু কম। যেমন অনেকে বোর্ড দিয়ে স্টল বানাতো, এবার সবাই কাপড় এবং অন্যান্য পিভিসি ব্যানার দিয়ে বই স্টল বানাচ্ছে। মঙ্গলবার দুপুরে বাংলা একাডেমিতে সংবাদ সম্মেলনে সার্বিক পরিস্থিতি তুলে ধরা হয়। বাংলা একাডেমি এবং মেলায় অংশগ্রহণকারী অন্যান্য প্রতিষ্ঠান 25% কমিশনে বই বিক্রি করবে। সরকারি প্রতিষ্ঠানসমূহ তাদের নির্ধারিত কমিশনে বই বিক্রি করবে। বাংলা একাডেমির মহাপরিচালক জানান, নানা প্রতিকূলতা পেরিয়ে শেষ পর্যন্ত হচ্ছে বইমেলা। অসংখ্য ধরনের প্রতিকূলতার মধ্যে আমরা এই ধরনের একটা প্রস্তুতির মধ্যে যাচ্ছি এবং যথাসম্ভব ভালোভাবে কাজটা করার চেষ্টা করে যাচ্ছি সবাই মিলে। এবারের মেলায় স্টল ভাড়া লাগবে না বলেও জানান তিনি। আমাদের মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সেটা মওকুফ করেছেন, মন্ত্রণালয় সেই দায়িত্ব নিয়েছে, ফলে স্টলের জন্য তো টাকা পয়সা নেওয়ার প্রশ্নই আসে না। এবার বাংলা একাডেমি ও সৌরাদি উদ্যান মিলিয়ে 549টি প্রকাশনা প্রতিষ্ঠানের 1018টি স্টল থাকছে। 26 ফেব্রুয়ারি থেকে 15 মার্চ পর্যন্ত প্রতিদিন বেলা 2টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে বইমেলা। ছুটির দিনে সকাল 11টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে মেলা প্রাঙ্গণ। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গাইবান্ধায় ঈদের কেনাকাটা ধীরে ধীরে গতি পাচ্ছে। ছোট বড় প্রায় সব দোকানেই বেড়েছে ক্রেতার আনাগোনা। দোকানিরা বলছেন, সময় যত গড়াবে ততই বেচা বিক্রি বাড়তে পারে। পবিত্র ঈদ উল ফিতর সামনে রেখে উত্তরের জেলা গাইবান্ধার বিপণী বিতানগুলোতে বাহারি পোশাকের সমাহার। দেশি পোশাকের পাশাপাশি স্থান পেয়েছে বিদেশি জামাকাপড়ও। হালকা কারুকাজের পোশাকে নারীরা বেশি আগ্রহ দেখাচ্ছেন। অপরদিকে ছেলেদের জন্য রয়েছে দেশি বিদেশি পাঞ্জাবি ও শার্ট। বিক্রেতারা জানান, ক্রেতার চাহিদা গুরুত্ব দিয়ে পণ্য রাখা হয়েছে, দাম নাগালের মধ্যে আছে, তাই বিক্রি আগের বছরের চেয়ে বেশি হবে। 10 রোজার পর থেকে ইনশাআল্লাহ অনেক কাস্টমার চাপবে এবং বেচাকেনা অনেক ভালো হবে। ঈদের আগ মুহূর্তে ভিড় এড়াতে অনেকেই এখন পরিবার পরিজন নিয়ে পছন্দের পোশাক কিনে নিচ্ছেন। আগে করতে এই কারণে মানে ঈদের আগে কয়েকদিন আসলে অনেক গ্যাঞ্জাম হয়, ভিড় হয়, লোকসভা বাড়িয়ে যায়। তখন দেখা যায় একটা জিনিস দেখা গেল যে দামটা আছে তাতে বেশি হতে পারে, সেই দাম একটা কম পাওয়ার জন্য আগে এই মুহূর্তে বেচা বিক্রি কিছুটা কম হলেও 15 রমজানের পর থেকে বিক্রি জমে উঠবে, এমনটাই প্রত্যাশা দোকানীদের। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। নওগাঁয় এখনো পুরোপুরি জমে ওঠেনি ঈদের কেনাকাটা, তবে যারা ভিড় এড়াতে চান তারা এরই মধ্যে কেনাকাটা করে নিচ্ছেন। দর্শক, নওগাঁ থেকে আমাদের সাথে আরো বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুর রৌফ।
নওগাঁতে এখনো জমে ওঠেনি ঈদের বাজার, তবে প্রতিনিয়ত একটু সকালে এবং দুপুরে কিছুটা একটু ঈদের মার্কেট করার জন্য যারা ক্রেতা আসে তাদের ভিড় লক্ষ্য করা গেছে। আমি এখন একটা দোকানে দাঁড়িয়ে আছি, এখানে এসে যেটা জানা গেছে যে সকালে 11টার পরে কিছু ভিড় হচ্ছে, তবে আস্তে আস্তে কিন্তু ঈদের মার্কেট জমবে বলে তারা আশা করছে। তো এবার ঈদের বেশিরভাগ যে ক্রেতাগুলো আছে তারা যেহেতু সামনে গরম, এই গরমের কারণে তারা অনেকটা আরামদায়ক যে পোশাক চয়েস করছে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে থ্রি পিসগুলো মেয়েরা বেশি নিচ্ছে, যেহেতু এখনও টেলর্সে তৈরি করার সময় আছে, তাই মেয়েরা থ্রি পিসগুলোর দিকে বেশি ঝুঁকছে, বিশেষ করে পাকিস্তানি থ্রি পিস যেটা আছে তার প্রতি বেশি ঝুঁকছে। এছাড়া ছেলেদের বেচা বিক্রি মূলত 20 রোজার পরে হয়, তাই ছেলেরাও এখন যারা রোজার শেষের দিকে এসে ভিড় এড়িয়ে মার্কেট করতে চান তারা কিন্তু এখন অনেকটাই এই প্রথম দিকে এসে তারা নিচ্ছে। বিশেষ করে ছেলেরা তৈরি যে পাঞ্জাবি রয়েছে আরামদায়ক, সে তৈরি পাঞ্জাবির দিকে বেশি ঝুঁকছে। এছাড়া ছোট বাচ্চাদের আরামদায়ক যে পোশাকগুলো তৈরি করা পোশাকগুলো আছে সেই পোশাকগুলোর দিকেই ক্রেতারা বেশি ঝুঁকছে, এমনটি বিভিন্ন যে বিপণী বিতানগুলো আছে বিপণী বিতানগুলোর যে মালিক রয়েছে তারা জানিয়েছে। এছাড়া নওগাঁতে এবার যেন শেষ পর্যন্ত ঈদের যে কেনাকাটা সেটা যেন শান্তিপূর্ণ নিরাপত্তা বেষ্টিত হয়, সেক্ষেত্রে জেলা পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, এমনটি জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। পুলিশ সুপার জানিয়েছেন যে ঈদে যেন কোনো জেলার কোনো স্থানে, কোনো মার্কেটে, কোনো বিপণী বিতানে কোনো ক্রেতা যেন হেনস্থার শিকার না হয় এবং কোনো চুরি কিংবা ছিনতাইয়ের কবলে না পড়ে, এই কারণে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার জন্য ডিবি পুলিশ থেকে শুরু করে পোশাকধারী এবং সাদা পোশাকধারীর নিরাপত্তা রক্ষীরা কিন্তু প্রতিটা মার্কেটে থাকবে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে মধ্যরাত পর্যন্ত যে ঈদের যে কেনাকাটা চলে সেই কেনাকাটা পর্যন্ত তারা নিরাপত্তা নিশ্চিত করবে এমনটি জানিয়েছে। তো এখন যে ব্যবসা বিতানগুলো আছে দোকানদাররা জানিয়েছে যে মূলত ঈদের যে কেনাকাটা সেটা 15 থেকে 15 রোজার পরেই হয়, 15 রোজার পর থেকে একদম ঈদের আগের দিন পর্যন্ত সেই কেনাকাটাগুলো চলে। তো 15 রোজার পর থেকে নওগাঁতে ঈদের জমজমাট যে কেনাকাটা সেটা শুরু হবে এমনটি জানিয়েছে নওগাঁর বিভিন্ন ব্যবসায়ী। তো নওগাঁ থেকে ঈদ বাজার নিয়ে এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। রোজায় নওগাঁর মুড়ি তৈরি পল্লীতে বেড়েছে ব্যস্ততা। স্থানীয় চাহিদা পূরণ করে আশপাশের জেলায় যাচ্ছে এখানকার মুড়ি। সংশ্লিষ্টরা বলছেন চালের দাম বৃদ্ধি পাওয়ায় কিছুটা বেড়েছে মুড়ির দাম। নওগাঁয় মুড়ির মিলগুলোতে প্রায় সারা বছরই ব্যস্ত থাকেন শ্রমিকরা। রোজার শুরুতে মুড়ির চাহিদা বেশি হওয়ায় শ্রমিকদের ব্যস্ততা বেড়েছে। জেলায় বিসিক শিল্প নগরীর 3টি মুড়ি কারখানায় প্রায় 2 শতাধিক শ্রমিক কাজ করছেন। রোজা শুরুর পর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুড়ি ও চিড়া তৈরিতে ব্যস্ত তারা। আমরা সারা বছরই কাজ করি, কিন্তু রমজান মাসে কাজ বেশি হয়। 1 কেজি 2 কেজি তুলনায় কাস্টমার বেশি। মুড়ি নিয়ে গেলে দোকানে বেচা কিনাও বেশি হয়। সপ্তাহে আগে 50 কেজি লাগতো, এখন 200 কেজি লাগে। বর্তমানে বাজারে খোলা মুড়ি কেজি প্রতি পাইকারি দাম 65 টাকা আর প্যাকেটজাত মুড়ি বিক্রি হচ্ছে 90 টাকায়। এদিকে যান্ত্রিক যুগে হারিয়ে যেতে বসেছে হাতে ভাজা মুড়ি। মিলারদের সাথে প্রতিযোগিতায় টিকতে না পেরে অনেকেই এই পেশা ছাড়ছেন। কারণ মেল নামেছে, মেলে সবকিছু হয়, আমরা সেই পাই না, তো মজুরি পাই না। কাজ ঠিকই করি কিন্তু মজুরি পাই না। রমজানে মুড়ির চাহিদার সাথে উৎপাদনও বৃদ্ধি পেয়েছে। আশপাশের জেলায়ও যাচ্ছে নওগাঁর মুড়ি। মুড়ি আমাদের মানসম্মত, এখানে কোনো রকম ইউরিয়া বা কোনো খারাপ জিনিস ব্যবহৃত হয় না। আমরা সবসময় মানুষকে ভালো দেওয়ার চেষ্টা করি। স্বাস্থ্যসম্মত পরিবেশে মুড়ি তৈরি নিশ্চিত করতে সজাগ রয়েছে বিসিক কর্তৃপক্ষ। সবসময় আমরাও নিজেরাও ভিজিট করেছি বিভিন্ন কারখানায়, যে তাদের এই উৎপাদন প্রক্রিয়া বিভিন্ন একদম চাউল কেনা থেকে শুরু করে একদম প্যাকেজিং পর্যন্ত তারা নিরাপদ পর্যায়ে কিন্তু এই মুড়িটা উৎপাদন করে। রমজানে প্রায় 500 মেট্রিক টন মুড়ির চাহিদা রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ। বাংলাদেশে প্রথমবারের মতো ফুটবল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফ্যান জার্সি উন্মোচন করল ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই প্রক্রিয়ায় যুক্ত হয়েছে দেশীয় এই প্রতিষ্ঠানটি। দেশজুড়ে ওয়ালটনের ক্রেতা ও শুভাকাঙ্ক্ষীরা আর্জেন্টিনার এই ফ্যান জার্সি পাবেন। রাজধানীর ওয়ালটন কর্পোরেট অফিসে সোমবার আর্জেন্টিনা ফ্যান জার্সির উন্মোচন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চেয়ারম্যান এস.এম. শামসুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস.এম. মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরুণা।
এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। 2 দিনের সফরে ইসরায়েলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এবারের সফরে ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে প্রথম ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে ভাষণ দেবেন তিনি। স্থানীয় সময় বুধবার সকালে ইসরায়েলের উদ্দেশ্যে তিনি রওনা হন। সফরে প্রতিরক্ষা, প্রযুক্তি ও বাণিজ্য সহযোগিতা নিয়ে উভয় পক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা ও চুক্তি হতে পারে। নেতানিয়াহু বলেছেন, এ সফর দিল্লি তেল আবিব সম্পর্ক আরও জোরদার করবে। বিশ্লেষকরা বলছেন, মধ্যপ্রাচ্যে সবার সঙ্গে ভারসাম্যপূর্ণ কূটনীতির কৌশল নিয়েই এগোচ্ছে দিল্লি। সফরে ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হাজর্গের সাথেও দেখা করবেন ভারতের প্রধানমন্ত্রী। স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণে নিজের 1 বছরের অর্জনকে এক যুগের সেরা পরিবর্তন হিসেবে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার স্বর্ণযুগ শুরু হয়েছে বলেও দাবি করেন তিনি। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ দেন ট্রাম্প। এটি তার দ্বিতীয় মেয়াদের প্রথম স্টেট অব দ্য ইউনিয়ন ভাষণ। এ সময় সীমান্ত দিয়ে রাজনৈতিক আশ্রয় প্রার্থীদের প্রবেশ বন্ধ করার বিষয়টিকে বড় সাফল্য হিসেবে দেখান মার্কিন প্রেসিডেন্ট। প্রায় 1 ঘণ্টা ব্যাপী এই ভাষণে ট্রাম্পের মূল লক্ষ্য ছিল অর্থনীতি, অভিবাসন নীতি ও ইরানের বিরুদ্ধে সামরিক শক্তি বৃদ্ধির ঘোষণা। Where it wasn't supposed to do it for many years, were tariffs to make great deal. জীববৈচিত্র্যে ভরপুর ছোট্ট দেশ কোস্টারিকা। সেখানকার অসংখ্য প্রজাতির প্রজাপতি দেশটিকে অনন্য করে তুলেছে। আর গোটা বিশ্বে রং বেরঙের প্রজাপতি রপ্তানি করে প্রধান প্রজাপতি রপ্তানিকারক দেশ হয়ে উঠেছে কোস্টারিকা। আকারে ছোট হলেও জীববৈচিত্র্যের দিক থেকে সত্যি বিস্ময়কর মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। দেশটিতে রয়েছে প্রায় 15,000 প্রজাতির প্রজাপতি। রাজধানী সান জোসে অবস্থিত বাটারফ্লাই কিংডম খামারটিতে রং বেরঙের নানা ধরনের প্রজাপতি প্রদর্শন করা হয়। এই খামারে নানা জাতের প্রজাপতি প্রজননের পাশাপাশি বিভিন্ন দেশে রপ্তানিও করা হয়। বিশেষ করে অনন্য সৌন্দর্যের অধিকারী ব্লু মরফো জাতের প্রজাপতির জন্য এই খামারটি সুপরিচিত। কোস্টারিকা বিশ্বের শীর্ষস্থানীয় প্রজাপতি রপ্তানিকারক দেশ। এখানের প্রজাপতিগুলো বৈচিত্র্যময় এবং খুব সুন্দর। মূলত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউরোপের বিভিন্ন বোটানিক্যাল গার্ডেন ও প্রজাপতি সংগ্রহশালা আমাদের প্রধান ক্রেতা। ডিম থেকে শুঁয়োপোকা, এরপর গুটি এবং শেষে প্রজাপতি। এভাবেই প্রজনন সম্পন্ন হয় প্রজাপতির। গ্রামীণ পরিবারগুলো বিভিন্ন প্রজাতি লালন পালন করে এবং প্রজাপতির গুটি রাজধানীতে পাঠায়। এরপর রপ্তানিকারকরা অন্যান্য দেশে গুটিগুলো রপ্তানি করে। বর্তমানে বিশ্বের প্রধান প্রজাপতি রপ্তানিকারক দেশ কোস্টারিকা। প্রতি বছর ব্লু মরফো সহ 70 প্রজাতির প্রজাপতির প্রায় 5 লাখ গুটি রপ্তানি করে দেশটি। বিশেষ করে ব্লু মরফো তার উজ্জ্বল ডানার জন্য বেশ মূল্যবান। কোস্টারিকার প্রায় 400 পরিবার কৃষিকাজের পাশাপাশি উষ্ণমণ্ডলীয় প্রজাপতি প্রজননের সাথে জড়িত। আর এই ব্যবসার মধ্যে নারীদের সংখ্যাই বেশি। বছরে প্রায় 3 মিলিয়ন মার্কিন ডলার আয় হয় এই খাত থেকে। প্রজাপতি প্রজননের প্রক্রিয়া খুব সুন্দর, কারণ এতে গ্রামীণ সরল মানুষগুলো জড়িত। এরা বিভিন্ন প্রজাতির প্রজাপতি চাষে নিজেদের উৎসর্গ করে দিয়েছে। গত প্রায় 50 বছর ধরে কোস্টারিকায় জীববৈচিত্র্য ও সেই সঙ্গে প্রজাপতির সুরক্ষার জন্য বিশেষ এলাকা চিহ্নিত করা হয়েছে। ফলে প্রজননকারীরা প্রকৃতির ছন্দ নষ্ট না করেই প্রজাপতি পালন করতে পারেন। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচে আজ মাঠে নামবে শ্রীলঙ্কা ও নিউজিল্যান্ড। কলম্বোতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। সুপার 8-এ 2 দলেরই এটি দ্বিতীয় ম্যাচ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক লঙ্কানরা হারলেও পয়েন্ট পেয়েছে নিউজিল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় 1 পয়েন্ট পেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে কিউইরা। আর ইংল্যান্ডের কাছে হেরে কিছুটা বিপদে স্বাগতিকরা। সেমিফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে এই ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই লঙ্কানদের।
দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য পেতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।